গভীর সমুদ্র বন্দর এবারও একটা গভীর তাৎপর্য আছে তো এখানে এখানে মাইনি আছে তো এখানে সারা বাংলাদেশের চেহারা বদলে ফেলে এই মহেশখালীর চেহারা বদলে ফেলে কক্সবাজারের চেহারা বদলে ফেলে সারা বাংলাদেশের চেহারা বদলে এখানে বারে বারে ব্যাগগুলোর বুঝাইতাম সে একদিন নতুন যে সমুদ্র বন্দর কেন হইল আমরা তো উপকূল সারা চট্টগ্রাম যারা একেবারে উত্তরে পর্যন্ত কুমিরা পর্যন্ত এটা যে কোনো জায়গার মধ্যে বন্দর বানানো যায় এবং বন্দর হলে জায়গা ঠিক করে লিখলে ইন্ডিয়ান ওইলে এই কক্সবাজার আরো দক্ষিণোত্তর শুরু করি পুরা জায়গা সারা বাংলাদেশের পক্ষত্তন পুরা জায়গা তোমার এই এলাকার জায়গা সম্পূর্ণ পরিবর্তন হয়েছিল ইয়ান হলে বহু রকমের চিন্তা ভাবনা করে আরো তারা লোক বুঝিস যাতে তাড়াতাড়ি কাজকাজ শুরু করেছে বহুত বছর ধরে ঘুরে সরকারের হাতত একবার ফেললে সহজে বাই নয় জানো এই ফেসর ফক্কর বদল করেছে বেয়া গুণের এবার ফেস বুঝতে আসে কিন্তু তুমি বাইরে অন্য যায় তুমি বাইর করি আর এখন ডলে কেনে খামান শুরু করে দন যায় বুঝলে তৈলে ব্যাগ গুণার লাগে লাভ দেশের লেগে লাভ বিদেশের লেগে লাভ ব্যাগ গুণার লাভ জিয়ান কইতাম আসছিলাম যে ধরো আর বাংলাদেশের বিরাট সমুদ্র পাইলাম আমরা নেপালের মতো দেশে তার তখন সমুদ্র নাই ইয়ান তার কোয়াল ভাঙা সমুদ্র নতাই দিয়ে তার দুনিয়াল্লাহ যোগাযোগ আর নতায় ট্রেন করি আর কত মালা নিয়ে যাবে সমুদ্র হলে আসল জায়গা দুনিয়ার ব্যবসা করেন বলে সমুদ্র লাগে ভুটান হলেও জায়গা নেই সমুদ্র নাই আর ভারতের যে সেভেন সিস্টার যে রাজ্যগুলি আছে ইতারেরও নেই তারা বলছে আড়াতে আছে তোমার আর সমুদ্র ব্যবহার করো আর ব্যবসা করো তোমারও জীবন পাল্টে যাক আর জীবন পাল্টে এটারও রাজধানী তারা ছাড়া হইতো নাই ছাড়া সেই কারণে কক্সবাজারের ভূমিকা বিরাট ভূমিকা ইয়ান কেন করি গরম যাইব অনার মনে কি আছে জানি পেলেন আর কথা হয়ে পেলাই নয় অনার তুমি জানি পেলে আসি এটা আর একটা লিস্টি দিয়ে হারা হারা কথা হইবেন এই লিস্টিও ধরে ধরে একজন এখন এটি ভোট দিলে মানুষ আছে ব্যবসায়ী আছে ছাত্র আছে শিক্ষক আছে উনির ব্যবসায়ী আছে তারপরে এনজিওর প্রতিনিধি আছে বহু রকম প্রতিষ্ঠান আছে যখন হইব একজন শুরু করতে বলবে নাকি কেউ ধন্যবাদ মাননীয় প্রধান উপদেষ্টা মত বিনিময় সভায় এখন অংশগ্রহণকারীদের কাছ থেকে কক্সবাজারের উন্নয়ন প্রত্যাশা জানতে চাই আপনার সানুগ্রহ অনুমতি প্রার্থনা করছি প্রথমেই অনুরোধ করছি নীলিমা আক্তার চৌধুরী নারী উদ্যোক্তা বিসমিল্লাহির রহমানির রহিম আমি নীলিমা আক্তার চৌধুরী প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী অগ্রযাত্রা একটি জাতীয় এবং আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত সংগঠন যুব উন্নয়ন কর্তৃক অনুমোদিত পর্যটন রাজধানী কক্সবাজার জেলার সকল নারীদের পক্ষ হতে আজকের এই বিশেষ দিনে মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় এবং সম্মানিত সুধীবৃন্দকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম জানাচ্ছি কক্সবাজার জেলা পর্যটন কেন্দ্র অর্থনীতির কেন্দ্র পর্যটনের একটা অংশ মাত্র একদম শুধু ফাস্তান আর একটা হইবার সুযোগ দান থ্যাংক ইউ কক্সবাজার জেলার নারীরা ঐতিহ্যগতভাবে রক্ষণশীল এবং স্রোতের বিপরীতে তাদের বেড়ে ওঠা এবং আমরা সবসময় উপকূলে আছি এবং আমরা বিভিন্ন বাধা বিপত্তি অতিক্রম করে যুদ্ধ করে আমরা রুটি আহরণ করি তবে নারী উদ্যোক্তাদের সম্পৃক্তকরণ স্থানীয় পণ্যের ব্র্যান্ডিং পরিবেশ বান্ধব পর্যটনের প্রসার কক্সবাজারকে উন্নত উদ্যোক্তা কেন্দ্র পরিণত করতে পারে রোহিঙ্গা সংকটের কারণে অনেক চ্যালেঞ্জ আমরা ফেস করছি যা দক্ষ ব্যবস্থাপনার মাধ্যমে ইতিবাচক পরিবর্তন করা সম্ভব আমরা যদি মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের 3-0 তথ্য শূন্য দারিদ্র্য শূন্য বেকারত্ব
এবং 0 নিট কার্বন নিঃসরণ বাস্তবায়ন করতে পারি, তাহলে কক্সবাজার তথা সারা বাংলাদেশকে সত্যিকার অর্থে সমৃদ্ধ অঞ্চলে পরিণত করা সম্ভব। এই লক্ষ্যে পৌঁছাতে আমাদের প্রয়োজন তারুণ্য শক্তি, আধুনিক প্রযুক্তি, সুশাসন এবং সামাজিক ব্যবসার সমন্বিত উদ্যোগ। আজকের এই বিশেষ দিনে মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের কাছে আমার 5টি প্রস্তাব। 1. স্থানীয় অর্থনীতি ও খাদ্য নিরাপত্তা। প্রায় 45 লক্ষ স্থানীয় ও রোহিঙ্গা জনগোষ্ঠীর ব্যাপক চাহিদা পূরণের লক্ষ্যে এগ্রিকালচার, ফুড সিকিউরিটি এবং লাইভলিহুড প্রকল্প গ্রহণের অনুরোধ জানাচ্ছি এবং ব্লু ইকোনমি এর অপার সম্ভাবনার কাজে লাগিয়ে বিশেষ করে মৎস্য, শুটকি, মুক্তা আহরণ, সিউইড, লবণ শিল্পে নারীদের প্রশিক্ষণ উদ্যোক্তা হিসাবে গড়ে তুলে একটি আন্তর্জাতিক মানের ট্রেনিং একাডেমি ও স্পেশাল বিজনেস মডেলের প্রচলনের অনুরোধ করছি। 2. কক্সবাজার তথা সারা দেশের যুব ও নারী উদ্যোক্তাদের সাথে কক্সবাজারের পর্যটন খাতে অপার সম্ভাবনাকে কাজে লাগিয়ে এগিয়ে নিতে পর্যটন নগরী কক্সবাজারে আন্তর্জাতিক মানের মাল্টিফাংশনাল নারীবান্ধব ব্যবসা কেন্দ্র ও ডিসপ্লে সেন্টার স্থাপন করার জোর দাবি জানাচ্ছি। 3. আন্তর্জাতিক মানের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ও একটি নার্সিং কলেজের স্থাপন। কক্সবাজার সহ সারা দেশের যুব সমাজকে, বিশেষ করে বিদেশ গমনে ইচ্ছুক যুব ও নারী সমাজকে ভাষা দক্ষতা, উন্নত প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে বিদেশে কাজের জন্য উপযুক্ত করা এবং যুব ও নারীদের অর্থনৈতিক ও সামাজিকভাবে উন্নয়নের লক্ষ্যে হোস্টেল সুবিধা সম্বলিত একটি আন্তর্জাতিক মানের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এবং নার্সিং কলেজ স্থাপন করার জোর দাবি জানাচ্ছি। 4. নারী নেতৃত্বাধীন সংগঠন সহ লোকাল সংগঠনগুলোর তহবিল সংকট। বিশ্বব্যাপী ফান্ড সংকট রয়েছে। সম্প্রতি ইউএসএইডের ফান্ড সংকট, WFP এর রোহিঙ্গাদের সহায়তা কমানোর কারণে রোহিঙ্গা ক্যাম্পসমূহে ও স্থানীয় জনগোষ্ঠীর মাঝে বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হয়েছে। অনেক আন্তর্জাতিক সংস্থা এই সকল সংকটের কারণে চলে যেতে বাধ্য হয়েছে। রোহিঙ্গা ও ক্যাম্পসমূহে স্থানীয় সংগঠন সমূহের ফান্ড পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়ার জোর দাবি জানাচ্ছি, কেননা স্থানীয় সংগঠন সমূহ দাতা সংস্থাসমূহের সকল কমপ্লায়েন্স মেনে প্রকল্প বাস্তবায়ন করে আসছে এবং অপারেশন খরচ অত্যন্ত কম হয়। এই ফান্ড সংকটকালে আমরা প্রাপ্ত তহবিলের সঠিক ব্যবহার নিশ্চিত করতে পারব। আন্তর্জাতিক বন্ধুরা আমাদের তহবিল সংগ্রহ, রিপোর্টিং সহ টেকনিক্যাল সহায়তা প্রদান করবেন বলে আশা করছি। এই বিষয়ে মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের সুদূর প্রসারী সিদ্ধান্ত কামনা করছি। 5. কক্সবাজারে একটি আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র স্থাপন। কক্সবাজার তথা সারা দেশের পর্যটন শিল্পের বিকাশের লক্ষ্যে বাংলাদেশের সকল জাতিগোষ্ঠী যেমন নৃতাত্ত্বিক গোষ্ঠী, উপজাতিক কৃষ্টি, ঐতিহ্য, ইতিহাস, কালচার ইত্যাদি সমন্বয় এবং মোগল আমল হতে শুরু করে বর্তমান পরিবর্তিত বাংলাদেশের সকল ইতিহাস ও ঐতিহ্যকে বিশেষ করে বিশ্বের দরবারে তুলে ধরার জন্য প্রশান্ত মহাসাগরের হাওয়াই দ্বীপপুঞ্জ ও পলিনেশিয়ান কালচারের সেন্টারের আদলে কক্সবাজার একটি আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র স্থাপন করার মাননীয় প্রধান উপদেষ্টার কাছে সুদৃষ্টি কামনা করছি। সাম্প্রদায়িক বর্তমানে নারীদের সর্বস্তরে মর্যাদাপূর্ণ অবস্থান সহ সামাজিক ও রাষ্ট্রীয় নিরাপত্তা জোরদার করার দাবি জানাচ্ছি। ধন্যবাদ। ধন্যবাদ নীলিমা আক্তার আপনাকে। আমরা আরো অনেকের কথা শুনতে চাই। নীলিমা আক্তার, আপনি প্রায় 4 মিনিট সময় নিয়েছেন। দয়া করে একটু অন্যদের ক্ষেত্রে আমি একটু অনুরোধ করব, আপনারা সংক্ষিপ্তভাবে মূল উপস্থাপনাটি যদি করেন, মূল প্রস্তাবনাটা রাখেন, তাহলে সেটি আমাদের জন্য, সকলের জন্য অনেককে আমরা স্পেস দিতে পারবো। স্যার, এই পর্যায়ে আমি অনুরোধ করব প্রখ্যাত হোটেল ব্যবসায়ী জনাব আবুল কাশেম শিকদার এই অঞ্চলের উন্নয়ন প্রত্যাশা নিয়ে কথা বলবেন। সংক্ষিপ্ত এবং সুস্পষ্ট। মাইকটা ওয়ার্ক করছে না, মাইকটা বদলানো যাবে? মাননীয় প্রধান উপদেষ্টা ও সম্মানিত উপস্থিতি, আপনাদের সবাইকে হোটেল মোটেল গেস্ট হাউস মালিক সমিতির পক্ষ থেকে সাগরিক অভিনন্দন জানিয়ে আমি অবগত করতে চাই যে এই শহরে রয়েছে 5 শতাধিক আবাসিক হোটেল, 3 শতাধিক রেস্তোরাঁ, তৎসাথে রয়েছে পর্যটন সেবা সংশ্লিষ্ট বহু প্রকার সেবা প্রতিষ্ঠান, যাতে কাজ করে 22,000 কর্মকর্তা কর্মচারী। 1000 কোটি টাকা বিনিয়োগে সৃষ্টি হয়েছে দেশবরেণ্য পর্যটন নগর। এই নগরীর উন্নয়নে আমাদের গর্বিত সুযোগ্য সামরিক বাহিনী নির্মিত মেরিন ড্রাইভ সড়কটি পর্যটন নগরীকে বিশ্বমানের মর্যাদা প্রদান করেছে।
আমি এই শুভক্ষণে সামরিক বাহিনীকে ধন্যবাদ জ্ঞাপন করছি। সম্মানিত নেতৃবৃন্দ, আপনারা জানেন বিগত বছর সেপ্টেম্বর মাসে অতিবর্ষণে অপরিকল্পিত নগরায়নের ফলে জলবদ্ধতায় শহর প্রায় ডুবে গিয়েছিল। এই সময় মান্যবর জেলা প্রশাসক ও জিওসি কক্সবাজার মহোদয়ের যে তৎপরতা আমি দেখেছি তা সত্যিই প্রশংসনীয়। আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। সম্প্রতি সময়ে জেলা প্রশাসক কর্তৃক ভ্রমণিকা সফটওয়্যার তৈরি করে প্রসারে পর্যটককে প্রথমবারের মতো তথ্য প্রযুক্তির সরকারি সংশ্লিষ্টতা নিশ্চিত করেছেন। আলস্য অবস্থায় পর্যটন শিল্পকে বিশ্বমানে রূপান্তর করার লক্ষ্যে বিশ্বের সাথে প্রতিযোগিতা করে আর্থিকভাবে উল্লেখযোগ্য অবদান রাখার সাথে আমি প্রধান উপদেষ্টা সহ উপস্থিত দায়িত্বশীলদের নিকট নিম্নোক্ত প্রস্তাব পেশ করছি। প্রস্তাবসমূহ: আন্তর্জাতিক মানের সমুদ্র সন্নিকটে আন্তর্জাতিক মানের একটি পাবলিক বিশ্ববিদ্যালয় নির্মাণ, আন্তর্জাতিক মানের হাসপাতাল নির্মাণ, 3 কক্সবাজার ও চট্টগ্রাম সড়কের সাইড লেন রূপান্তর করা, 4 পর্যটন কমিউনিটি পুলিশ গঠন করা, 5 পর্যটন নগরীকে নিয়ে বিশেষ মাস্টার প্ল্যান গঠন করা, সোনাদিয়া দ্বীপ ডে বিচ ঘোষণা করা, পর্যটন বিনিয়োগকারীদের সুদবিহীন ঋণ প্রদান করা, পর্যটনের কর্মকর্তা কর্মচারীদের আবাসন এলাকা সৃষ্টি করে তথা একটি প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ করা। সবশেষে আমি অনুরোধ জানাবো একটি পর্যটন কমিশন গঠন করে দেওয়া। একটা পর্যটন কমিশন গঠন করে দেওয়া, এটা আমরা বারবার উচ্চারণ করছি। বিশেষ অবদান রাখার জন্য প্রধান উপদেষ্টা মহোদয়ের আমরা তৎক্ষণিক একটা সিদ্ধান্ত কামনা করছি। পরিশেষে এই চমৎকার সবাইকে বিশ্ববাসীর নানার বাড়ি, আমি আবার বলছি বিশ্ববাসীর নানার বাড়ি কক্সবাজার এর হোটেল মোটেল গেস্ট হাউস মালিক সমিতির পক্ষে ভ্রমণের আমন্ত্রণ জানিয়ে আমাদের খাল শ্রেষ্ঠ মহান পুরুষকে আবারও অভিবাদন জানিয়ে আমি শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ জনাব আবুল কাশেম শিকদার। সম্মানিত শুধু এই পর্যায়ে আমরা জনাব শাকেরা ইয়াসমিন বক্তব্য শুনবো। তিনি ক্ষুদ্র ঋণের উপকার ভোগী। জনাব শাকেরা ইয়াসমিন। আসসালামু আলাইকুম। আমার নাম শাকেরা ইয়াসমিন। আমি গ্রামীণ ব্যাংক কক্সবাজার জোনের কক্সবাজার এরিয়ার জিলংজা কক্সবাজার শাখার। শাকেরা ইয়াসমিন, আপনি যদি একটু দাঁড়িয়ে বলতে পারেন তাহলে দেখতে পাবেন সবাই। জি, ধন্যবাদ। আমার নাম শাকেরা ইয়াসমিন। গ্রামীণ ব্যাংকে সেলুট দিবে লাগে। আমি গ্রামীণ ব্যাংক কক্সবাজার জোনের কক্সবাজার এরিয়ার জিলংজা কক্সবাজার শাখার 64 নম্বর কেন্দ্রের একজন নিয়মিত সদস্য। আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ও গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা স্যার এবং অন্যান্য অতিথিবৃন্দকে আমার সালাম। আজকের এই মহতী অনুষ্ঠানে কিছু বলার সুযোগ পেয়ে নিজেকে আমি সম্মানিত বোধ করছি। আমার সংসারের অভাব থাকার কারণে আমি 2001 সালে গ্রামীণ ব্যাংকের সদস্য হিসেবে ভর্তি হই। বর্তমানে প্রায় 24 বছর ধরে সদস্য হিসেবে আছি। সর্বপ্রথম 5,000 টাকা ঋণ নিয়ে আমার স্বামীর ঠিকাদারি ব্যবসার পাশাপাশি আমি নিজে কাপড়ের ব্যবসা শুরু করি। গ্রামীণ ব্যাংক থেকে পর্যায়ক্রমে ঋণ নিয়ে আমার স্বামীর ব্যবসার পুঁজি বৃদ্ধির পাশাপাশি আমার কাপড়ের ব্যবসা সম্প্রসারণ করি। আমার সংসারের আর্থিক অবস্থা দিনে দিনে উন্নতির দিকে যায়। আমার 4 ছেলে মেয়ে লেখাপড়া করছে। ইতিমধ্যে আমার সন্তানেরা গ্রামীণ ব্যাংক থেকে ছাত্রবৃত্তিও পেয়েছে। গ্রামীণ ব্যাংকের সদস্য হওয়ার আগে বাড়িঘরের অবস্থা ভালো ছিল না। বর্তমানে আমি একটি বাড়ি করছি। আল্লাহর রহমতে আমার স্বামীর ঠিকাদারির ব্যবসার ভালো চলছে এবং আমি নিজেও কাপড়ের ব্যবসা শুরু করি। বর্তমানে আমি গ্রামীণ ব্যাংক থেকে 5 লক্ষ টাকা ঋণ নিয়ে ব্যবসা সম্প্রসারণ করেছি। কক্সবাজার একটি পর্যটন নগরী। আমি কক্সবাজার স্থায়ী বাসিন্দা। এই পর্যটন নগরীর উন্নয়নের লক্ষ্যে গ্রামীণ ব্যাংকের সদস্যগণ ঋণ নিয়ে নিজেদের আর্থসামাজিক উন্নয়নের পাশাপাশি পর্যটন নগরীর উন্নয়নে গ্রামীণ ব্যাংক বিরাট ভূমিকা রাখছে। পর্যটন নগরীর উন্নয়নে সরকারের সহযোগিতা কামনা করছি। সম্মানিত উপস্থিতি, গ্রামীণ ব্যাংক সদস্যদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে সুখী স্বাস্থ্যসেবা কর্মসূচি চালু হয়েছে। এই সেবার মাধ্যমে একজন সদস্য মাত্র 65 টাকা দিয়ে 1 বছর স্বাস্থ্যসেবা নিতে পারবেন।
এই মহতি উদ্যোগের জন্য গ্রামীণ ব্যাংকে ধন্যবাদ জানাচ্ছি। পরিশেষে আমাদের গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা স্যারকে কাছে পেয়ে কক্সবাজার জোনের সকল সদস্যদের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি এবং স্যারের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। ধন্যবাদ সবাইকে। সালাম দিও না। ধন্যবাদ শাকেরা ইয়াসমিন, আপনার এই অসাধারণ যে জার্নি, এই জার্নিটি সকলকে স্পর্শ করবে। ধন্যবাদ। মাননীয় উপদেষ্টা, আপনি জানেন বাংলাদেশের মোট লবণের 87% কক্সবাজার উৎপাদিত হয়। কক্সবাজার জেলা লবণ চাষীদের পক্ষ হতে বক্তব্য রাখবেন জনাব মোহাম্মদ শাহাবুদ্দিন। দেখুন, বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় প্রধান উপদেষ্টা, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাহাবুদ্দিন, সভাপতি লবণ চাষী কল্যাণ সমিতি। লবণ চাষীদের পক্ষ থেকে কক্সবাজারে আপনাকে স্বাগত। জুলাই আগস্ট মাসে ফেসিবাদী শক্তির বিরুদ্ধে প্রতিবাদে নিহত আহত বীরদের প্রতি আমাদের সশ্রদ্ধ কৃতজ্ঞতা। মাননীয় প্রধান উপদেষ্টা, লবণ আমাদের অত্যাবশ্যক পণ্য। আত্মসামাজিক প্রেক্ষাপটে লবণ চাষীদের জীবনমান উন্নয়নে লবণ চাষী কল্যাণ সমিতি কাজ করে থাকে। বাংলাদেশের মোট লবণের 90% কক্সবাজার, 10% চট্টগ্রামের বাঁশখালীতে উৎপাদিত হয়। অত্র অঞ্চলে 70,000 একর জমিতে লক্ষাধিক লবণ চাষী এই শিল্পের সাথে জড়িত। এই শিল্পের উপর 30 লক্ষ মানুষ নির্ভরশীল। জাতীয় অর্থনীতিতে এই শিল্পের অবদান 35,000 কোটি টাকা। লবণ আমদানি বন্ধ করতে হবে, এই শিল্পকে রক্ষা করতে হবে, চাষীদের ন্যায্য মূল্য পেতে হবে, উদ্বৃত্ত লবণ রপ্তানি করতে হবে। এই বিষয়ে সরকারের সহায়তা করা আমাদের লক্ষ্য। আমাদের চাষীদের অক্লান্ত পরিশ্রমের ফলস্বরূপ বিগত মৌসুমে 63 বছরের ইতিহাসে সর্বোচ্চ লবণ উৎপাদন হয়েছিল, যা দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করা সম্ভব ছিল। কিন্তু বিগত সরকার তা করেনি। চলতি মৌসুমে চাষিরা ন্যায্য মূল্য পাচ্ছে না। উৎপাদনের খরচ 350 টাকা হলেও বিক্রি করতেছে 200 থেকে 220 টাকায়। চাষিদের পক্ষ থেকে আমাদের কিছু ন্যায্য দাবি আপনার কাছে পেশ করছি। ন্যায্য মূল্য নিশ্চিতকরণ, জাতীয় লবণ নীতির আলোকে বাফার স্টক গড়ে তোলার মাধ্যমে প্রতি মৌসুমে উৎপাদিত লবণের ন্যায্য মূল্য নিশ্চিত করা হোক। এই লক্ষ্যে অবিলম্বে 2 লক্ষ মেট্রিক টন লবণ সরকারিভাবে ক্রয়ের ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে। উৎপাদন খরচ হ্রাস, সরকারি কার্যজমি অবৈধ দখলমুক্ত করে বিসিকের মাধ্যমে প্রান্তিক লবণ চাষীদের মাঝে বর্ত দিন, যাতে উৎপাদন খরচ কমানো যায়। দরিদ্র নিরসন, বর্ষা মৌসুমে লবণ চাষীদের অবসরকালীন সময়ে সরকারের খাদ্যবাদ্য কর্মসূচির আওতায় সহায়তা প্রদান করুন, যাতে চাষীরা দরিদ্র থেকে মুক্তি পেতে পারে। গুণগত মান উন্নয়ন, বিশ্বমানের লবণ উৎপাদনের জন্য কক্সবাজারে একটি লবণ গবেষণা ইনস্টিটিউট এবং প্রতি জেলায় উপজেলায় লবণ চাষী প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন জরুরি। শিল্পের বিকাশ, সম্ভাবনাময় লবণ শিল্পের সার্বিক উন্নয়নের জন্য একটি বাস্তবিক পূর্ণাঙ্গ লবণ বোর্ড গঠনের দাবি বহুদিনের। স্বয়ংসম্পূর্ণতা অর্জন ও রপ্তানি, লবণ আমদানি সম্পূর্ণরূপে বন্ধ করে উৎপাদিত লবণ, উদ্বৃত্ত লবণ রপ্তানির ব্যবস্থা করুন, যাতে জাতীয় অর্থনীতিতে এই শিল্পের অবদান আরও বৃদ্ধি পায়। এই দাবিগুলো পূরণ হলে লবণ চাষীরা তাদের ন্যায্য অধিকার ফিরে পাবে এবং এই শিল্পের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে। লবণ শিল্পের সমস্যার সম্ভাবনা নিয়ে কথা বলার সুযোগ দানের জন্য মাননীয় প্রধান উপদেষ্টাকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে শেষ করতে কথা হবে। ধন্যবাদ জনাব মোহাম্মদ শাহাবুদ্দিন। একটা শুনে নিয়ে একটা বললেন যে এটা রপ্তানি করা যায়। লবণ কি রপ্তানি করি আমরা? এটা সম্ভাবনা আছে? আমার ধারণা ছিল না যেটা সম্ভাবনা আছে। একটু বলবেন নাকি এটা জানতে চাই একটু। মাইকটা হাতে নেন। এটা নিয়ে আমরা কয়েকটা মিটিং করছিলাম বিসিকের সাথে। বিসিক এখানে আমাদের যে এফবিএস এর কয়েকজন আসছিলেন, ওনারা বিভিন্ন জায়গায় বাজার খুঁজতেছেন এবং বাজার পাওয়ার সম্ভাবনা রয়েছে। বোধহয় আলজেরিয়া কোন জায়গায় যেন রপ্তানির জন্য কথা বলতেছিল, এরকম একটা আমরা প্রস্তাবনা আসছিল আমাদের গত মিটিংয়ে। পর্যন্ত হয় নাই।
না, এখনো হয় নাই স্যার, তবে সম্ভাবনা আছে স্যার, আমাদের পর্যাপ্ত মজুত আছে স্যার, এগুলোতে সম্ভব স্যার। কেউ কোনোদিন আগ্রহ করে এখানে আসছে যে আপনাদের লবণ বিক্রি করবেন কিনা? বিদেশি লোক আসছে, কেউ খোঁজ দিছে? স্যার সম্ভবত ওই যে এফবিসি এর মধ্যে খোঁজ নিচ্ছি জানার জন্য। এটা যদি হয় তাহলে এটা ছাড়া তো আমাদের রাস্তা নাই। জি স্যার। আমরা তো লবণ যা খাই তার বেশি তো আর খাওয়া সম্ভব না স্যার। আমরা সবাই চাচ্ছি যে লবণ কম খাওয়া। জি স্যার। এটা একটা স্বাস্থ্যের কারণে সবাইকে উৎসাহিত করা হচ্ছে লবণ খান, কম করে খান, যাতে শরীর ভালো থাকে। কাজে আমাদের চেষ্টা হলো কমানো। কিন্তু আমাদের শক্তি আছে উৎপাদনের। তাহলে বাইরে যদি হয়, এটা তো মস্ত বড় একটা খবর হবে। এটা একটু দেখেন, আমাদেরকে যোগাযোগ করেন যে ব্যাপারে কোনো হলো দরদাম দেখতে হবে, কারা তাদেরকে দেয়। বলছি তো যারা ল্যান্ডলক কান্ট্রি, যেমন নেপাল, ভুটান, তাদের তো লবণের সোর্স নাই, তো অনেকটা খনিজ লবণ আছে, অনেকে খনিজ লবণ হতে পারে। আমার যেটা হলো যে যদি লবণ কেউ কেনে, তাতে খোঁজ দিতে হবে আপনি কোথা থেকে কেনেন, কি দামে কেনেন, কোন কোয়ালিটির কেনেন। আমাদেরটা একটু ভালো দামে সস্তা, আমাদেরটা চেষ্টা করে দেখেন। এইভাবে তো ব্যবসা হয়, ব্যবসাটা আর নিজের থেকে হয়ে যায় না। এটা খোঁজ খবর নিয়ে একজনের খবর আরেকজনের ক্ষেত্রে। কাজে যে সমস্ত দেশের কথা বলছি, সেই সমস্ত দেশে আপনারা আসা যাওয়া করেন সবসময়, তাদের লোক এখানে আসে। আপনারা বলছেন এরা পর্যটনের শহর, তাদের দেশের লোক নিশ্চয়ই এখানে আসলে ওদের সঙ্গে একটু গল্প গুজব করা। আর সমস্ত খবর তো এখন আজকে ইন্টারনেটে সব খবর পাওয়া যায়। কাজে একটু করলে, আপনারা একটু চেষ্টা করলে নিশ্চয়ই সবাই চেষ্টা করবে যে এটা রপ্তানি হোক। কারণ দেশের একটা মূল্যবান জিনিস, এটা আমরা করি। আমাদেরকে যদি লবণ কিনে খেতেও আমাদের বহু টাকা লেগেছে। আপনারা কষ্ট করে করেন বলে সারা দেশের লবণটা খেতে পারে। কাজে সেটা আমরা চেষ্টা করি, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। সেটা আমরা কথাটা যেন হারিয়ে না যায়। যদি সম্ভাবনা থাকে আমাদের এটা গ্রহণ করতে হবে। আমার একটু খোঁজ খবর দিয়েছে লবণের ব্যাপারে, যেই হোক তুমি আমার একটু ধন্যবাদ স্যার। স্যার, উন্নয়ন সম্ভাবনা এবং পরিবেশ সংরক্ষণ কক্সবাজারের একটা অন্যতম চ্যালেঞ্জ। এবারে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি স্যার কক্সবাজার জেলার শিক্ষার্থী জনাব জিমরান ইবনে সায়েক স্যার। তিনি এবছর গত বছর কপ সম্মেলনে অংশগ্রহণ করেছিলেন। জিমরান। সময়ের দিকে একটু খেয়াল রাখতে হবে, যাতে দ্রুত না, এটা বলার গতি দ্রুত করতে হবে। মাননীয় প্রধান উপদেষ্টা, আসসালামু আলাইকুম। কক্সবাজারের প্রথমত স্বাগতম। আমি জিমরান মোহাম্মদ সায়েক, কাজ করছি পরিবেশ জলবায়ু নিয়ে। বিগত বছর COP29 জাতিসংঘের জলবায়ু সম্মেলনে যাওয়ার সুযোগ হয়েছে। আমি যেহেতু পরিবেশ জলবায়ু নিয়ে কাজ করি, তো কক্সবাজার আসপেক্টে যদি আমি বলি পরিবেশ জলবায়ুর দিকে, আমাদের কক্সবাজারে কিন্তু এই যে ভাঙন, বেসিক্যালি উপকূলীয় যে ভাঙন, এটা সবচেয়ে বেশি। এবং মহেশখালী কুতুবদিয়ার যে মানুষের যে কষ্টের যে লাগাব, এই যে সামনে কিন্তু আমাদের বর্ষাকালীন সময় আসবে, তাদের জন্য কিন্তু এই যে টেকসই যে বেড়িবাঁধ, এই টেকসই বেড়িবাঁধের সমস্যা কিন্তু কোনো সমাধান হয়ে ওঠেনি মাননীয় মহোদয়। আমরা চাই এই মানুষদের, যারা মহেশখালী কুতুবদিয়া এবং সোনাদিয়ার মতো যে প্রত্যন্ত অঞ্চলে মানুষ বসবাস করছে, তাদের জন্য টেকসই বেড়িবাঁধের এই সমস্যাটুকু সমাধান হয় এই সামনের বর্ষাকালীন সময়ে। পাশাপাশি আমরা যারা ইউথরা কাজ করছি পরিবেশ জলবায়ু নিয়ে, তাদের যাতে আরো স্কিল ডেভেলপ করা যায়, তাদের স্কিল লিডারশিপ বিল্ডিং, এই জায়গাতে যাতে আরো বেশি কাজ করা যায়, এটার আমার অনুরোধ থাকবে। পাশাপাশি আমাদের কক্সবাজারে কিন্তু অলরেডি রিনিউয়েবল এনার্জি সোর্সের অনেক কাজ চলতেছে। সো ওই জায়গা থেকে যে আরো রিনিউয়েবল এনার্জি এবং তরুণদের সম্পৃক্তকরণ এবং আমাদের যে ভ্যালু ইকোনমিটা আছে, এটাকে কিভাবে আমরা কাজে লাগাতে পারি, এটা হচ্ছে আমার দৃষ্টিকোণ থাকবে। নিরাপদ দরিদ্রী সবুজ অরণ্য নিশ্চিত করবে দুর্যোগ তারণ। ধন্যবাদ মাননীয় প্রধান। অবশ্যই ধন্যবাদ। এখানে এক সময় উইন্ড এনার্জির কথা বলা হয়েছিল, এটা কি কোনো সম্ভাবনা আছে মনে হয়? স্যার, আমাদের এখানে উইন্ড এনার্জি আছে স্যার, একটা প্রকল্প 32টা উইন্ডমিল আছে স্যার। এখানে স্যার 50 মেগাওয়াট এখন স্যার ন্যাশনাল গ্রিডে কন্ট্রিবিউট হচ্ছে। এটা হলো ট্রায়াল বেসিসে, বড় আকারে করার কোনো সুযোগ আছে মনে হয় এখানে? বাংলাদেশের এর উত্তরে আর কোনো এরকম বায়ু প্রবাহ নাই, ব্যাগ নাই, যেটার কারণে আমরা এই বায়ু শক্তি পেতে পারি। কক্সবাজারে একটা সম্ভাবনা আছে, কক্সবাজার এবং এর থেকে দক্ষিণে আরো বেশি সম্ভাবনা। এটা যদি কারো কোনো অভিজ্ঞতা থাকে, যেহেতু তুমি জলবায়ু নিয়ে কাজ করো, একটু খোঁজ নাও, তাহলে এটার প্রতি আমাদের আকর্ষণ থাকবে। কি ধরনের নতুন প্রযুক্তি আছে সেটা ব্যবহার করা, কীভাবে করতে হবে। আর যেহেতু তুমি তরুণদের মধ্যে এইসব কাজ করছো, আরেকটা বিষয় হচ্ছিল আমাদের তারুণ্যের উৎসব হয়েছিল মাঝখান দিয়ে।
এই ব্যাপারে তোমাদের কেউ কিছু করছিল নাকি? এখানে কেউ আছে যেটা? জি স্যার, একজন বলবে স্যার, আপনি অনুমতি দিয়েছেন। স্যার, তারুণ্যের উৎসব নিয়ে এবার আমি অনুরোধ করছি আমাদের শিক্ষার্থী সামিয়া জান্নাত আরিবা। আসসালামু আলাইকুম, আমি সামিয়া জান্নাত আরিবা, একজন স্কুল শিক্ষার্থী। মাননীয় প্রধান উপদেষ্টা, আমরা সবাই তরুণ এবং আপনি তো আমাদের কাছে চিরতরুণ, এবং এই তরুণদের জন্য কিন্তু জেলা প্রশাসন আমাদের তারুণ্যের উৎসব আয়োজন করেছে, এবং এই তারুণ্যের উৎসব সম্পর্কে আপনাকে কিছু জানাতে চাই। এই তারুণ্যের উৎসবে 8টি থিম ছিল এবং 8টি থিমের মধ্যে 206টি ইভেন্ট আয়োজন হয়েছিল, এবং এই 206টি ইভেন্টের মাঝে 2,98,610 জন দর্শক সরাসরি অংশগ্রহণ করেছিল। এবং এই 206টি ইভেন্টে যে 8টি থিম ছিল তার মূল থিম কিন্তু ক্রীড়া সম্পর্কিত ছিল, এবং ক্রীড়ার মধ্যে শুধু ক্রিকেট ফুটবল নয়, বরং কাবাডি, সাঁতার, ম্যারাথন ইত্যাদি খেলাধুলা কিন্তু সেখানে আয়োজিত হয়েছিল। এবং আপনাকে আরেকটা বিষয় জানাতে চাই, কক্সবাজারের ক্রীড়াঙ্গনে কিন্তু আরেকটি সাফল্য যুক্ত হয়েছে, আমাদের সাফল্যের পালক যুক্ত হয়েছে। তা হলো আমাদের কক্সবাজারের যে প্রত্যন্ত দ্বীপ কুতুবদিয়া দ্বীপ, সেই কুতুবদিয়া দ্বীপের কোয়ারবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালকরা গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে, এবং কক্সবাজারের জন্য কিন্তু খুবই গর্বের একটি বিষয়। এবং আপনাকে আরেকটা বিষয় জানাতে চাই, কক্সবাজারের কিন্তু অপার সৌন্দর্যের লীলাভূমি, এবং বিদেশি পর্যটক এবং আরো পর্যটক যারা আছে তারা কক্সবাজারের সৌন্দর্য উপভোগ করতে আসেন। তবে কক্সবাজারের মানুষের প্রাণের দাবি কক্সবাজারে আন্তর্জাতিক মানের একটি স্টেডিয়াম, অর্থাৎ ক্রিকেট স্টেডিয়াম তৈরি হোক, কারণ এই ক্রিকেট স্টেডিয়াম যদি তৈরি হয় তবে আমাদের কক্সবাজারের বিদেশি পর্যটক সহ বিদেশি খেলোয়াড়রা কিন্তু কক্সবাজারে আসবেন, এবং কক্সবাজার একটি ব্র্যান্ডিং তৈরি হবে, এবং এর মাধ্যমে কিন্তু কক্সবাজার তথা পুরো বাংলাদেশে কিন্তু পর্যটন খাতে একটি ইতিবাচক প্রভাব পড়বে বলে আমরা মনে করি। তাই এই বিষয়টি বিবেচনায় আনলে আমাদের কক্সবাজারবাসীর জন্য তথা বাংলাদেশের জন্য খুবই উপকার হবে। ধন্যবাদ। না, ভালো তোমরা এই কাজগুলো করার জন্য। আমাদের কাছে অনেকের অনুরোধ আসছে যে এই তারুণ্যের উৎসবটা চালু রাখা, এটা বন্ধ না করা, যাতে আরো নানা রকমের খেলাধুলা, আরো নানা রকমের প্রতিযোগিতা ইত্যাদি হতে পারে। গল্প শিক্ষা প্রতিযোগিতা, খেলাধুলার প্রতিযোগিতা ছাড়াও গল্প লেখার প্রতিযোগিতা, গল্প বলার প্রতিযোগিতা, তারুণ্য যা যা পছন্দ করে, ডিজাইন প্রতিযোগিতা, ক্রিয়েটিভ আর্টস প্রতিযোগিতা ইত্যাদি, এগুলো করার জন্য। তো তোমরা মনে করলে আমরা সেটা চালু রাখবো, যাতে করে বাকি বছরের বাকি মাসগুলো যেগুলো আছে তার জন্য আমরা একটা প্রকল্প নিয়ে আসতে পারি। এই ব্যাপারে পরামর্শ থাকলে আমাদেরকে বলো, আমরা সেগুলো গ্রহণ করে সবাইকে জানিয়ে দেবো এইভাবে করতে পারি। প্রত্যেক জেলা নিজস্ব পদ্ধতিতে করবে, যাতে করে সবাই অংশগ্রহণের সুযোগ পায়, কেউ যেন বাদ করে না যায়, যে একজন এটা করে না বলে সে বাদ করে, কিন্তু সে আরেকটা কাজ করে, সেটাকে নিয়ে আমরা প্রতিযোগিতার মধ্যে যেতে পারি। এটা উৎসাহ দেওয়া, যে একজনের কৃতিত্ব দেখালে সবাই মিলে আমরা হাততালি দিই, উৎসাহ দেখাই, খুশি হই, এতে তার ভালো লাগে। তো সেই কাজটা যেন আমরা করতে পারি, এটা চালু রাখি। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। স্যার, আপনি সৃজনশীল কাজের কথা বলেন। আমরা স্যার জেলা প্রশাসন থেকে এবার তারুণ্যের উৎসবে 8টি থিম নিয়ে কাজ করেছি স্যার, এটা অন্যান্য জেলা থেকে ভিন্ন। 8টি থিমে স্যার আমরা আমাদের তারুণ্যের উৎসবটিকে সাজিয়েছি ফুলের মতন করে। আপনি অনুমতি দিলে স্যার আমরা এটি প্রস্তাব আকারে পাঠাতে চাই স্যার। ধন্যবাদ স্যার। স্যার, এই পর্যায়ে আমি বিনীতভাবে অনুরোধ করছি আমাদের প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ মাহবুবুর রহমান। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মাহবুবুর রহমান, সভাপতি কক্সবাজার প্রেস ক্লাব ও সম্পাদক দৈনিক সৈকত। সম্মানিত প্রধান অতিথি ও সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। উপস্থিত মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়, আপনাকে পর্যটন শহর কক্সবাজারে স্বাগতম। আমার বক্তব্যের শুরুতে স্মরণ করছি 1971 সালে স্বাধীনতা যুদ্ধের বীর মুক্তিযোদ্ধা সহ 2024 জুলাই আগস্ট বিপ্লবের নিহত সকল শহীদ এবং আহত যোদ্ধাদের। তৎপরে কক্সবাজার জেলায় 4 জন শহীদ ও প্রায় শতাধিক আহত পঙ্গু যোদ্ধা। আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্ট সরকার ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়ে বাংলাদেশের জনগণকে যারা মুক্ত পরিবেশ প্রদান করেছেন সেই সকল যোদ্ধাদের জানাই অভিনন্দন। কক্সবাজার জেলার পর্যটন ও উন্নয়ন সম্ভাবনা শীর্ষক মত বিনিময় সভায় আমি কয়েকজন সংবাদকর্মী হিসাবে পৃথিবীর দীর্ঘতম বালুকাময় সৈকত বেষ্টিত পর্যটন রাজধানী কক্সবাজারে
কক্সবাজারের উন্নয়নে আপনার বিবেচনার অনুরোধ জানিয়ে কয়েকটি প্রস্তাব প্রদান করছি, যা জেলার প্রায় 25 লক্ষাধিক জনগণের প্রত্যাশা। 1. বিগত 17 বছর পূর্বে স্থাপিত কক্সবাজার মেডিকেল কলেজের অসম্পূর্ণ কাজ সম্পন্নকরণ এবং কলেজ সংলগ্ন 500 শয্যা বিশিষ্ট স্বয়ংসম্পন্ন আধুনিক হাসপাতালের কাজ সত্ত্বর শুরু করা। মেডিকেল কলেজ চালু হলেও কিন্তু হাসপাতালটার কাজ শুরু হয়নি। দেশের দক্ষিণ জেলা কক্সবাজারে একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা। পর্যটন ও পরিবেশ বান্ধব শহর রক্ষাবাদ নির্মাণ এবং আরও অধিক পর্যটক আকর্ষণীয় স্পট ও বিনোদন কেন্দ্র স্থাপন এবং অর্থনৈতিকভাবে কাজ করার জন্য সুযোগ সুবিধা করে দেওয়া। উল্লেখ্য, কক্সবাজার পর্যটন কর্পোরেশনের 260 একরের মতো অব্যবহৃত জায়গা এখনো কক্সবাজার পড়ে আছে। 4. পর্যটন জেলার সংবাদকর্মীরা বিভিন্ন বিষয় নিয়ে সংবাদ পরিবেশন করে থাকে, তাদের মান উন্নয়ন প্রয়োজন। সংবাদকর্মীদের মিলনস্থল কক্সবাজার প্রেস ক্লাব, আন্তর্জাতিক মানের অডিটোরিয়াম ও অত্যাধুনিক মিডিয়া সেন্টার সহ প্রেস ক্লাব বহুতল ভবন নির্মাণে সহায়তা কামনা করছে। কক্সবাজার চট্টগ্রাম মহাসড়ক 6 লাইনে উন্নীতকরণ এবং কক্সবাজার ও টেকনাফ মেরিন সড়ক নির্মাণ ও সম্প্রসারণ। দেশে একমাত্র লবণ উৎপাদন জেলা কক্সবাজারে লবণ গঠন ও চাষিদের ন্যায্য মূল্য নিশ্চিতে আমদানি বন্ধ করা। 7 নম্বর, জেলার উপর অতিরিক্ত প্রায় 15 লক্ষাধিক রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবর্ষণ শুরু করে সামগ্রিক পরিবেশ ও জনসংখ্যার চাপ হ্রাস করা। প্রায় 25 লক্ষ স্থানীয় জনগোষ্ঠী ও 15 লক্ষাধিক রোহিঙ্গা জনগোষ্ঠীর চিকিৎসা সেবানে বিদ্যমান 250 শয্যার জেলা সদর হাসপাতালকে 500 শয্যার আধুনিক হাসপাতালে উন্নীতকরণ ও ডাক্তারদের শূন্যপদ পূরণ। ইয়াবা ও মাদক নির্মূলে টাস্ক ফোর্স গঠন করে যুব সমাজকে রক্ষা করা। কক্সবাজার জেলা সদর হতে নদীপথে মহেশখালী ও কুতুবদিয়া উপজেলায় যাতায়াতের সুবিধার্থে পূর্বের কস্তুরাঘাট IWT ঘাট হতে জাহাজ সার্ভিস চালুর লক্ষ্যে ঐতিহ্যবাহী বাকখালী নদী উদ্ধার ও ড্রেজিং করা। সর্বশেষ, বেকার যুবকদের কর্মসংস্থানের লক্ষ্যে এবং জেলার উৎপাদিত পণ্য সামগ্রী স্থানীয় ও আন্তর্জাতিক বাজারজাতকরণের জন্য শিল্প স্থাপন জরুরি। তদলক্ষ্যে বিদ্যমান বিশিক শিল্পনগরী সম্প্রসারণ ও নতুন শিল্পনগরী স্থাপন করা প্রয়োজন। আমার প্রস্তাবসমূহ ধৈর্য ধরে শোনার জন্য আমাদের বৃহত্তর চট্টগ্রামের সন্তান, বিশ্ববরণ্য ব্যক্তিত্ব ও নোবেল বিজয়ী জনাব প্রধান উপদেষ্টা মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি। ওনারা আর কক্সবাজারের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও ধন্যবাদ। আর পরে আর কথা বলাই ধন্যবাদ। ধন্যবাদ জনাব মোহাম্মদ মাহবুবুর রহমান। মূল্যবান কথা, অনেক প্রস্তাব। শুধু দৃষ্টি আকর্ষণ করার জন্য যে একটা অনেকগুলোর মধ্যে একটা যে হাসপাতালের কথা বললেন, যে হাসপাতালটা সব জায়গাতে হাসপাতাল দরকার, কোনো সন্দেহ নাই। আমার পরামর্শ, আমি নিজেই করেছি, আপনাদেরও পরামর্শ দিই, সরকারের জন্য অপেক্ষা না করা। সরকারের হাসপাতাল মানে আরেকটা বিপদের বোঝা আপনারা ঘাড়ে চাপবেন। এই ডাক্তার থাকবে না, ওষুধ থাকবে না, ওই থাকবে না, এর মধ্যে কেন যাবে? কক্সবাজারে কি লোকের অভাব আছে, টাকার অভাব আছে? আমাদের বলেন। 2-4 জন লোক একাই বলতে পারে আমি করো। এটা দান সূত্রে দেওয়ার জন্য না, যে বিনা পয়সা চিকিৎসার জন্য দেওয়া না। যা খরচ করছে খরচটা আদায় করেন, হলে জিনিসটা চলবে। আপনার টাকা আপনার কাছে ফেরত চলে আসবে, যেহেতু আপনি যে বিনিয়োগটা করেছেন বিনিয়োগের টাকা আস্তে আস্তে ফেরত চলে আসবে। এটা হাসপাতাল চলতে থাকবে, যেহেতু মানুষ পয়সা দিয়ে করে, চিকিৎসাটা পায়। সরকারি চিকিৎসার সমস্যা হচ্ছে আপনি যেটা চাচ্ছেন সেটা পাচ্ছেন না, ডাক্তার নাই। আমাদের কাছে বহু হাসপাতাল পড়ে আছে, কোন ডাক্তার নেই। তো এই খামোখা এত টাকা খরচ করে এরকম একটা যে দালান কোঠা বানাইয়ার যন্ত্রপাতি বসে, এই কষ্টের মধ্যে যাওয়ার দরকার থেকে আমাদের সরকারের উপর এটা একদম ভরসা না করে। এটার থেকে ভরসা নিজের উপরে কাজ করলে কিন্তু অনেক দূরে গিয়েছে। আপনারা যদি আজকে এই মিটিংয়ে একজনে বলে যে আমি করব, আপনারা সবাই আমাদের সমর্থন দেন, আমি করব, দেখুন যে হয়ে যাবে। এটা জায়গার কোনো অভাব নাই, কাজে আপনারা জানেন কি জন্য করতে হবে, কাকে করতে হবে। প্রত্যেকটা জিনিস, যত জিনিস প্রস্তাব করলেন, প্রত্যেকটা জিনিস নিজেদের উদ্যোগে এটা হওয়া সম্ভব। শুধু কাউকে না কাউকে ওই কোমর বেঁধে নামতে হবে যে আমি করবো। কক্সবাজারের লোকের একটা বৈশিষ্ট্য হলো, তারা মাথার ভিতরে একটা ঢুকলে এটা আর বের করা যায় না। কথা ঠিক নয়? কথা মাথার মধ্যে ঢুকে ফেললাম না, না হারিয়ে যাও। একবার ঢুকে গেলে কিন্তু ওই যাবে। ওনারা কই দন্তে সরকার হনো আমরা একদম আরা ব্যাকিং করে দিলেন। এই লবণের কথা হই না, আর বুঝছো ব্যবসার কথা সরকারের কি আছে, গভর্নর কি আছে, আর একটা বুদ্ধি কম সরকার তো, আর বেশি বুঝি সরকার। সরকার তো কোনোদিন লবণ এক সিমটা লবণ কোনোদিন ফয়দা না করে, আর তো বুঝছি।
যারা জানি লবণের কি জিনিস খন্ড কথার কথা বললাম ব্যাংক মানুষ ভালা বোঝে যেহেতু নিযুক্ত গরণ করে সরকার তো গরণ করে হুকুম দেখালে দেখা যায় তারা কথা বুঝান বড় মুশকিল নিজে করি ফুলে 2-4 জন আত্মরে গেলে বহুত কাম করে ফেলান যায় এই চেষ্টা কারণ করেন দিল্লির কক্সবাজার এনে আজকে পর্যটন কেন্দ্র হইতাম চাইলে না হইতাম না পর্যটনের কথা বারবার করার দরকার নেই এবার আর বিরাট অর্থনৈতিক শক্তি এই কক্সবাজার এই পুরো জিনিসের মধ্যে তারা খেয়াল করে আমাকে একজনে বললো যে আমরা স্টারলিংক শুনছেন বোধহয় পত্রপত্রিকায় যে একটা ইন্টারনেট ফেসিলিটি আমরা তৈরি করতেছি যেটা ফাস্ট খুবই দ্রুতগতির ইন্টারনেট এই দ্রুতগতির ইন্টারনেট এই কয়েক মাসের মধ্যে এসে যাবে এসে যদি যায় কি ব্যবহার হবে এইটার ব্যবহারের জন্য তরুণরা একেবারে এক পায়ে খাড়া তাদের নিজস্ব জগৎ তারা তৈরি করে ফেলতে পারবে যেহেতু এখন সারা দুনিয়ার সঙ্গে তাদের ইন্টারাকশন শুরু হয়ে যাবে এর ফলে অনেক ব্যবসা বাণিজ্য সৃষ্টি হবে আমাকে একজন জিজ্ঞেস করলো যে এই তো ব্যবসা বাণিজ্যের কতগুলো বড় বড় ব্যবসা সৃষ্টি হবে প্রযুক্তিভিত্তিক কোথায় নিয়ে যাবেন কোন জায়গাতে এটা ফোকাস একত্রে রাখবেন তা আমি বলতেছিলাম এটা তো বাংলাদেশের কোনো জায়গায় যে কোনো হতে পারে একজন বলছে কক্সবাজারে করবো ভালো কথা কক্সবাজার একদিন আপনারা পর্যটন করছেন 2 দিন পরে তো কক্সবাজার প্রযুক্তির শহর প্রযুক্তির নগর হতে পারে কে মানা করবে এটাতে যদি আমরা এটা ধরে ফেলে জিনিসটার ভেতরে ঢুকে যায় কাজে সুযোগ আসতেছে সুযোগগুলো ধরার কেউ তো সরকার এসে আপনাকে ধরিয়ে দেবে না সরকার যেগুলো করছে ধরে নিতে হবে আমরা ধরে নিতে হবে এটা আমাদের এটা আমরা করবো আপনাদের আর চিন্তা করার কিছু নেই আমাদের রাস্তা পাত লাগিয়ে দিয়েছেন আমরা এর পথে চলতে আরম্ভ করবো এই জিনিসটা করা উৎসাহ পেলে বহু কাজ আপনারা করেছেন তা না এখন আমরা বড় কাজের মধ্যে যাব এটা পুরো জায়গার পুরো দেশ তো আমরা করতে পারবো না আমরা আমাদের এলাকাকে কক্সবাজারটা খুবই সম্মানিত একটা নাম সারা দুনিয়ার মধ্যে তো সেটা সেই সম্মানের সঙ্গে সঙ্গতি করে আমরা দেশের যারা নাগরিক আছে তারা এটা করতে পারি না যারা এই এলাকার নাগরিক আছে তারা করতে পারে সামর্থ্য আছে সেই জিনিসটার দিকে মনোযোগ আকর্ষণ করছি সবাই যা বলছেন তার উপরে এই কথাটা একটু মনে রাখেন যদি কেউ এরকম উদ্যোগ নেন আমি তো কোনো সাহায্য সহায়তা লাগে আমাকে ব্যক্তিগতভাবে লেখেন সরকার হিসেবে না আমিও তো এই এলাকার মানুষ কাজে ব্যক্তি হিসেবে লেখেন বলে যে আমি করতেছি আমার কি করতে হবে আমাকে বলেন আমি কোমর বাঁধলাম আপনি কথা একটা বলে গেছেন আমার মাথায় লাগছে আমি এই কাজটা করতে চাই হয়ে গেল আমি আমার সাধ্য মতো আমি যা ব্যক্তি হিসেবে আপনাকে বুদ্ধি দিতে পারি সলা দিতে পারি এটা হতে পারে কাজে ওইভাবে চিন্তাটা করেন সরকারের কাছে ফর্দ দিতে হয়রান হয়ে যাবেন এটা কোনো কোথায় যে হারিয়ে যাবে এইসব ফর্দ কোনো ঠিকানা নেই নিজের কাজ নিজে করে ফেলতে পারে এটা অনেক অনেক ভালো এই শক্ত সামর্থ্য কক্সবাজারে আছে সেই জন্য বললাম বাংলাদেশের বেশি শহরের এই শক্ত সামর্থ্য নাই কক্সবাজারে আছে এটা আপনারা একটু খেয়াল করেন তাইলে কিন্তু কক্সবাজার লোকেরা কিন্তু সব এই আমি যে প্রস্তাবগুলো দিয়েছি এই প্রস্তাবগুলো কিন্তু এখানে করা যায় এখানে মেশিন দিয়ে লবণ উৎপাদন করে এক্সপোর্ট করা যায় হ্যাঁ আমরা করা যায় আমরা পারি কিন্তু আমরা অর্থনৈতিক সমৃদ্ধ হলেও আমরা অর্থনৈতিক কিন্তু আমরা উপর থেকে সহযোগিতা পাই না আপনারা যদি সহযোগিতা করেন ইনশাআল্লাহ কক্সবাজারের ব্যবসায়ীরা কিন্তু এগিয়ে আসবে সেই কথাটাই বলছি সেই সহযোগিতা কি যেখানে দরজাটা খুলে দেওয়া যাবে সেটা আজকে বলেন আমারে বলেন আমি তো সামনেই আছি এখানে এই লবণ শিল্পের দরজা খুলতে হলে কি চাবিটা ঘুরাইতে হবে আমাকে বলেন সরকারের পক্ষ থেকে তাহলে আমি তার ধরে দিই তুমি ঘুরাইতেছেন না বলুক না সামনে সামনে সরকারের কি করণীয় আপনি জানেন লবণ কিভাবে উৎপাদন করতে হয় কারা খায় কি দামে খায় কোথায় বিক্রি করা যায় সব আপনি জানেন সরকার আপনাকে কি করে দেয় আপনি বলতে আমার কি করতে হবে ব্যাংকের লোন নিয়ে দিতে হবে সরকার তো ব্যাংকের লোন নিয়ে দেয় না এটা ব্যবসা তো আপনি যাবেন ব্যাংকের সঙ্গে দেন দরবার করবেন ব্যাংক আপনাকে দেবে তার ব্যবসার জন্য ব্যবসায় কাজ করবে না সরকারি পর্যায়ে যে সহযোগিতা করা দরকার স্যার সরকারি পর্যায়ে যে সহযোগিতা করা দরকার কে বলতেছেন একটু হাত তো আপনি বলছেন সরকারি পর্যায়ে যে সহযোগিতা করা দরকার এখানে পারমিশনের ব্যাপার আছে অনেক অনেক রকম ইয়ের ব্যাপার এই যে সহযোগিতাগুলো যদি করে অর্থনৈতিকভাবে কক্সবাজার অনেক লোক এই ব্যবসাগুলো করতে পারে এখন আমি চাইবো আপনি যেহেতু চিটাগাংয়ের মানুষ হ্যাঁ অনজরে আরো যদি উৎসাহ দেন ইনশাআল্লাহ কক্সবাজারের মানুষ আগে আইব আর খুদ্দুর উৎসাহ দেব ধন্যবাদ বাড়িটাই হয়ে যেতে আর তুমি কি হইম বলে আর লেখন আর ফোন করুন হতা কন দুই জায়গা গড়ি ফেলাইলে এটা আর কে থামাই থাকতো না তো কাজে জিনিস কেন ধরন দরিয়ার একবার একজনের উৎসাহ দিলে দেখলে আর ওইটা কি হয়েছে তার বেশি হয়েছে এই শুরু হইল কাম এই অ্যান্সার দ্বারা থ্যাংক ইউ পরবর্তীতে যে আমরা আরেকজনের কথা শুনবো স্যার ধন্যবাদ স্যার প্রত্যাশা তো অনেক স্যার আপনাকে কাছে পেয়েছি আমরা কিন্তু স্যার আসলে সময় আসলে কারোর জন্য অপেক্ষা করে না আমরা এবার স্যার জনাব তানভীরুল মিরাজ রিপন
শিক্ষার্থী, তার কাছে শুনবো। স্যার তিনি কক্সবাজারের সন্তান, কিন্তু স্যার তিনি একই সাথে ইকোনমিক্স পত্রিকার একজন ফ্রিল্যান্স রিপোর্টার। মাইক্রোফোন চাচ্ছে। তানভীরুল ইসলাম রিপন। ধন্যবাদ মাননীয় প্রধান উপদেষ্টা। আমি লন্ডনের The Economist, দ্য বাংলাদেশ বিগিনস এগেইন যে কভার স্টোরিটা করেছে সেটা আমি লিখেছি। তবে আজকে আমি কক্সবাজারের একজন মানুষ হিসেবে আপনার সাথে কথা বলতে এসেছি। সেটি হচ্ছে কি আমার ছোট্ট কয়েকটা রিকমেন্ডেশন আপনার জন্য। আমাদের কক্সবাজারের উখিয়া টেকনাফের মানুষগুলো তারা তাদের লাইভলিহুড শেয়ার করেছে প্রায় 10 লাখেরও অধিক রোহিঙ্গার সাথে। তাদের একটা স্বীকৃতি আসলে খুবই প্রয়োজন। তারা পৃথিবীর সবচেয়ে বেশি হিউম্যানিস্ট মানুষ হিসেবে তাদের হৃদয় খুলে দিয়েছে। এটি যেমন আমার একটা আপনার কাছে আবদার। আরেকটি বিষয় হচ্ছে কি আমাদের এখানে পর্যটনের কথা আমরা বলছি, কিন্তু আমাদের শিক্ষিত জনগোষ্ঠীর দরকার। আপনি বলছেন আমাদের মেরিটাইমটা স্টিল আনটাচ রয়ে গেছে, আনএক্সপ্লোর্ড রয়ে গেছে, আমাদের ওখানে বায়োডাইভার্সিটি আনএক্সপ্লোর্ড রয়ে গেছে। সেগুলো আমাদের ভীষণ রকম জানা প্রয়োজন, যেহেতু আমাদের বাংলাদেশ পৃথিবীর সাথে এগিয়ে যাচ্ছে। আমাদের পাশে একটা ওয়ার ফিল্ড তৈরি হচ্ছে, প্রবাবল ওয়ার ফিল্ড। সেটার জন্য আমাদের রিসার্চের দরকার আছে, সেজন্য আমাদের রিসার্চ ফোকাস একটা ইউনিভার্সিটি খুবই প্রয়োজন। আরেকটি বিষয় আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে কি আমাদের এখানে সিভিল যেটা হয় একটা হিউম্যান রাইটসের জায়গা থেকে আমরা আমাদের এখানে নিশ্চয়ই একটা স্পেশাল জায়গা, সেহেতু অনেক সময় মাদক কারবারিরা বিভিন্নভাবে ব্যবসা করার চেষ্টা করে, ধান্দা নেওয়ার চেষ্টা করে, সেহেতু অনেক সিভিলিয়ান এখানে তাদের ফ্রিডম অফ মুভমেন্টের যে জায়গা মারাত্মকভাবে ব্যাহত হয়। আমি জানি তারা অনেক কঠিন জায়গা থেকে কাজ করছেন, কিন্তু আমাদের এখানকার যে সিভিলিয়ান আছে তাদের প্রতি যেন একটু সিকিউরিটি মডেলটা অন্যভাবে ভাবা যায়। এটা একটা ব্যবসা। আর একটা সর্বশেষ প্রস্তাবনা, সেটা হচ্ছে জেনোফোবিয়া কি তৈরি করে। যেহেতু আমাদের এখানে কিছু গেস্ট রয়েছে, সেহেতু আমাদের এখানে জেনোফোবিয়াটা যেন তৈরি না হয়, সেজন্য আমাদের কালচারাল ট্যুরিজম যেমন প্রয়োজন, পাশাপাশি আমাদের বোথ কমিউনিটিস কালচারাল জায়গাটা যেন একটু স্ট্রংলি মেনটেন করা হয়। আমি সেটুকুই আপনার কাছে অনুরোধ করবো। ধন্যবাদ সকলকে। থ্যাংক ইউ, ধন্যবাদ। একটা জিনিস জানার জন্য যে রোহিঙ্গার ব্যাপারে, একটা তো হলো যারা তাদের সাহায্য করেছে, তাদের স্বীকৃতি দেওয়া, সেটার কথা বললাম। এমনি রোহিঙ্গা যে এখানে কক্সবাজারে বা উখিয়াতে এতদিন ধরে আছে, এইটার ব্যাপারে আপনাদের নিজস্ব মতামত কি? তাদের কি ভবিষ্যৎ কি বলে মনে করেন? কি বলবেন নাকি একটু? তুমি বলো, যেহেতু তুমি রোহিঙ্গাদের নিয়ে কাজ করছো। আমি একটা এখন যেটা দেখছি সেটা হচ্ছে একটা হিউম্যানিটেরিয়ান করিডোর ওপেনের মাধ্যম দিয়ে, যেহেতু এখানে মিয়ানমারের জায়গা থেকে বিভিন্ন সময় বিট্রেয়াল বিহেভ আমরা দেখেছি, সেহেতু আমি মনে করছি এখন যে নতুন একটা স্টেক হোল্ডার তৈরি হয়েছে, তাদের সাথে যদি একটা হিউম্যানিটেরিয়ান করিডোর ওপেনের মাধ্যম দিয়ে আমরা যদি আমাদের উইলিংনেসটা দেখিয়ে দিই যে আমরা তোমাদের সহযোগিতা করতে রাজি আছি, সেহেতু রোহিঙ্গাদেরকে তারা আমরা একটা রেমেডি স্বরূপ আমরা রোহিঙ্গাদেরকে সেখানে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করতে পারি। আমার মনে হয় এটাই আমাদের সবারই একটা আশা আকাঙ্ক্ষা। পাশাপাশি সকলের জন্য যেন শিক্ষাটা নিশ্চিত থাকে, সেহেতু আমরা সবাই মিলে পৃথিবীটাকে এনজয় করতে পারবো। সেটাই, সেই উপলক্ষে আজকে আমাদের সেক্রেটারি জেনারেল এসছেন, জাতিসংঘের মহাসচিব, তাকে নিয়ে আমরা ওখানে উখিয়াতে যাচ্ছি, ক্যাম্পে যাচ্ছি, আলাপ করবো, এই বিষয়টাই আলাপ করবো। এমনি এতদিন ধরে যে তারা আছে, 7 বছর হয়ে গেল বোধহয়, এতে কোনো খারাপ প্রতিক্রিয়া যে তোমাদের অসহনীয় হয়ে গেছে, নানা রকমের এটা কোনো দু একজনে বলবেন যে কি রকম প্রতিক্রিয়া, বা এটা না তারা আছে, ভালোই আছে, আমরা তাদের সহযোগিতা করছি? ধন্যবাদ। এই মাইক্রোফোন আমার কাছে আরেকটা আছে। ধন্যবাদ মাননীয় প্রধান উপদেষ্টা। যে প্রশ্নটি আপনি করেছেন, এটা আসলে এই রোহিঙ্গা আমাদের এখানে আসার পর থেকেই আমাদের স্থানীয়ভাবে আমরা যারা বসবাস করি, তারা আমাদের প্রতি যেন এই দেশটা তাদের আমাদের উপর আক্রমণাত্মক সবসময় এরা করে থাকে। বাজারে এলেও ওরা আমাদের ডিস্টার্ব করে। তারপরে এরা বিভিন্ন অবৈধ অস্ত্র নিয়ে সবসময় কিলিংয়ের মধ্যে থাকে এবং পরিবেশটা অত্যন্ত ক্ষতিকর করেছে। তো অপহরণ তো নিত্য নৈমিত্তিক একটা সমস্যা হয়ে গেছে আমাদের এখানে। আপনি হয়তো খবর নিয়ে দেখতে পারবেন, প্রতিদিন 10 জন, 20 জন, 15 জন এরা অপহরণ করে নিয়ে যাচ্ছে আর মুক্তিপণ দাবি করতেছে। পরিবেশ বলতেই আমাদের এখানে এখন নাই। এখান থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের খুবই দরকার। কক্সবাজারবাসীকে একটু মুক্ত করুন, আমি বিনয়ের সাথে আপনাকে অনুরোধ করি। ধন্যবাদ। আর কেউ বলবে নাকি এখন? বলো বলো, তুমি বলো। এখানে
মাননীয় উপদেষ্টা, প্রধান উপদেষ্টা, আমি যে কথাটা বলতে চাচ্ছি যে রোহিঙ্গা ক্রাইসিসটা কিন্তু বাংলাদেশে 3 দশক ধরে চলছে এবং এটাকে কিন্তু ন্যারেটিভটা এরকম যে এটা 2017 থেকে 7 বছরের, সেটা কিন্তু না। এটা আমাদের একটা 3 দশকের মানবিক একটা চ্যালেঞ্জ এবং এটা এখন এমন একটা পর্যায়ে এসে দাঁড়িয়েছে যেখানে শুধুমাত্র লাইফ সেভিং হয়তো ইন্টারভেনশনটা সাপোর্ট দেওয়া যাচ্ছে, ফান্ডিং সিচুয়েশনটা এমন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে। এটা সার্বিক এই অঞ্চলের নিরাপত্তা এবং স্থিতিশীলতার জন্য এটা এখন একটা হুমকি হয়ে দাঁড়াচ্ছে, হয়তো সামনে আরো দাঁড়াতে পারে। সেক্ষেত্রে আমাদের যেটা চিন্তা সেটা হচ্ছে এই জনগোষ্ঠী, কক্সবাজারের জনগোষ্ঠীকেও ভুলে যাওয়া যাবে না এবং তাদেরকে অবশ্যই হচ্ছে শিক্ষা, তাদের অবকাঠামো এবং হচ্ছে যে কর্মসংস্থানে বিনিয়োগ করতে হবে। সেই সাথে আবার যদি আমরা আপনি জানেন যে প্যালেস্টাইনে ইউএনআরওয়া, জাতিসংঘের ইউএনআরওয়ার মতো যে একটা সিস্টেম করেছে, সেটার মাধ্যমে কিন্তু কন্টিনিউয়াস একটা ফান্ডিং সিচুয়েশন এখানের জন্য ক্রিয়েট করা যায় এবং অনিয়মিত যে এখন যে সহায়তার সিচুয়েশনটা, এই নির্ভরতাটাও কাটিয়ে ফেলা যাবে ওইটার উপরে। তো এখানে যদি ইউএনআরওয়ার মতো একটা সিস্টেম চিন্তা করা যায় এবং শুধু লাইফ সেভিং না, বাট হচ্ছে যে তাদের জন্য উন্নয়ন চাহিদা চিন্তা করে রোহিঙ্গাদের জন্য, আবার একই সাথে লোকাল ইকোনমিতে যেন কোনোভাবে কম্পিটিশন না হয়, সেটা না করে স্থানীয় জনগোষ্ঠীর জন্য আরো বিনিয়োগ করতে হবে। এটুকুই বলা ছিল স্যার। থ্যাংক ইউ। ধন্যবাদ। আরেকজন কেউ বলবেন রোহিঙ্গার উপরে, আরেকজন লাস্ট। রোহিঙ্গা ইসলাম বলে মাইক 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 একটু করে যদি স্যার বলতাম। আমরা একজনের কাছ থেকে শুনবো, কিন্তু আসলে সময়ের সংক্ষিপ্ততা আছে স্যারের পর আবার আরেকটা জায়গায় যেতে হবে, ওখানে আবার খুব টাইম বাউন্ড। দয়া করে যিনি বলবেন 1 মিনিটের মধ্যে শেষ। 60 সেকেন্ড বলেন বলেন বলেন। এনআইডি করতে পারছি না, পাসপোর্ট করতে পারছি না, মাইক্রোফোনটা তো মানে আমাদের কক্সবাজার জেলা এবং চট্টগ্রাম নিয়ে কিছু উপজেলা নিয়ে আমাদের এই কার্যক্রম বন্ধ। তাইলে স্যার এখন এই যে আমরা তো স্যার আমি বাংলাদেশের জন্মগত, কিন্তু আমি এনআইডি পাবো না। একটু পরিষ্কার করে নিই কথাটা। এরা কি পাসপোর্ট করতে পারছে না? এটা কি অর্থটা কি? জন্মসনদ তো এখন বন্ধ। হ্যাঁ, আমরা এই যে কক্সবাজার জেলা এবং চট্টগ্রামের কয়েকটা উপজেলা নিয়ে জন্ম নিবন্ধন প্রক্রিয়া স্যার আমাদের এখানে স্লো। কেননা স্যার বন্ধ না স্যার, আমাদের স্যার অনেকগুলো বিষয় স্যার নজর দিতে হয়। কেননা স্যার এখানে অনেক সময় রোহিঙ্গা জনগোষ্ঠীর পুরুষদের সাথে নারীদের, লোকাল নারীদের বিয়ে, কিংবা রোহিঙ্গা জনগোষ্ঠীর নারীদের সাথে লোকাল পুরুষদের বিয়ে হয়েছে স্যার। সেক্ষেত্রে সন্তানের জন্ম নিবন্ধন করার ক্ষেত্রে এক ধরনের জটিলতা আছে স্যার। তারপর স্যার পাসপোর্ট প্রদানের ক্ষেত্রেও স্যার এগুলো অনেক বেশি ভেরিফিকেশন করে আমাদেরকে দিতে হয় স্যার। আমাদের প্রক্রিয়া কোনোটাই বন্ধ না স্যার, আমাদের স্যার প্রক্রিয়া চালু আছে স্যার। একটু তথ্য দিতে চাই স্যার, অক্টোবর মাসে আমাদের সারা বাংলাদেশে আমাদের অবস্থান ছিল স্যার 63তম জন্ম নিবন্ধনে স্যার। আপনি বিশেষ একটি তাগাদা দিয়েছিলেন স্যার। তারপর স্যার আমাদের 20% থেকে স্যার আমরা স্পেশাল একটি ড্রাইভ দিয়েছি। আমাদের এখন স্যার 67% 0 to 1 এইজের যে জন্ম নিবন্ধন স্যার সেই পর্যন্ত গিয়েছে। এতো স্যার কিছু আমরা ব্যর্থ দেখেছি। একটু ফ্লাড গেট ওপেন করার মতন স্যার অনেকেই হয়তো এটার অন্যায় সুযোগ নেওয়ার চেষ্টা করছেন স্যার নানাভাবে। এটার সমস্যা হওয়ার কথা না, সমস্যা হওয়ার কথা না। এখন যা আছে সেটা পাল্টে যাবার কথা। তারটা হলো রোহিঙ্গা ক্যাম্পে যারা থাকে তাদের সবার বায়োমেট্রিক্স আছে, 10 আঙ্গুলের ছাপ আছে। আর আমরা যখন এনআইডি নিতে চাই আমাদেরও বায়োমেট্রিক্স দিতে হয়, আঙ্গুলের ছাপ দিতে হয়। কিন্তু তাদের খবর তাদের কাছে, আমাদের খবর আমাদের কাছে, দুটো মিলে নাই। আমি চিল্লাচিল্লি করতেছি, দুটো মিলাচ্ছে না কেন? যে এখানে কেউ আসলে যদি দাবি করে যে আমি বাংলাদেশে জন্মগ্রহণ করেছি, ওটা আঙ্গুল দিয়ে টিপ দিলে দেখা যাবে যে তার রোহিঙ্গা ক্যাম্পে তার রেজিস্ট্রেশন আছে, পুরো হয়ে গেছে, ওখানেই শেষ। আর তার অগ্রসর হওয়ার কথা নাই। যেটার ভয়ে সেটার কার্যটা হচ্ছে, ভয় পাচ্ছে যে রোহিঙ্গারা সব বাংলাদেশে পাসপোর্ট করে চলে যাবে, নানা দেশে চলে যাবে, বা আমাদের উপরে নানা দাবি দাবা নিয়ে আসবে ইত্যাদির জন্য। কাজে এটার সমাধান আছে, প্রযুক্তিগত সমাধান আছে, সেই আমরা আলাপ করছি। উনি বলছেন যে আমরা এনআইডিও চালু রাখছি, এটা বাধাগ্রস্ত হয় নাই, বরং উপরের দিকে আছে। সেটা এখন সমস্যার সমাধান না। অবশ্যই এনআইডি দিতে হবে, বন্ধ করে রাখবে। এটা কথা বলে পাসপোর্ট পাবো না, তাই বলে পাসপোর্ট পেতে হবে। ধন্যবাদ স্যার। আর 5 মিনিট সময় আছে। আমি শুধু একজনের কথা শুনবো স্যার। আমি একটু শুটকির ব্যবসায়ীর কথা শুনবো। যাও একটু শুটকি।
স্যার আসসালামু আলাইকুম উনি হয়তো মজা স্যার লাগে অনেক চট্টগ্রামের ফোন আর অহংকার অনেক যখন নোবেল বিজয় করছেন এই হইতে আরা মনোগরের দিকে আরা চট্টগ্রামের মানুষের অদম্য শক্তি লই অনেক বিশ্বর দরবারের মাঝে শুধু বাংলাদেশ নয় চট্টগ্রাম নয় বাংলাদেশের অনেক উজ্জীবিত করছেন আলোকিত করছেন স্যার একজন সুটকি ব্যবসায়ী এবং মাছ ধরার টলার ব্যবসায়ী আইন নাজিরার টাগর এটা অনর 250 একর জমির উড়ে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ শুটকি মহল অবস্থিত স্যার আর বিভিন্ন দেশের মধ্যে শুটকি রফতানি করি অর্গানিক শুটকি এবং বাংলাদেশের চাহিদা পূরণ করি স্যার অনরে জিয়ান আর একটা দাবি আছে ছোড়ো ইয়ান অনরাই উপস্থাপন করছম ইয়ান হইতে স্যার আরা 1985 সালেতে কক্সবাজার পৌরসভার 1 নম্বর ওয়ার্ড বসবাস করি এটা আরা 21 খান জামে মসজিদ আছি 19 খান কবরস্থান আছি এবং অনর 8টান প্রাইমারি স্কুল আছি 3টান হাই স্কুল আছে স্যার তো স্যার এই বিমানবন্দরের সম্প্রসারণ এবং আর বিমান বাহিনীর যে কাঠের জল জমিদার হার এই জমিল্লাই বলে আর কিছু জায়গা 2008 সালত উচ্ছেদ হয়ে এরপরে এখনো কিছু জায়গা এয়ারপোর্ট দরকার যে আন্তর্জাতিক সার্টিফিকেট লাই তো স্যার আর জায়গায় দিম এয়ারপোর্ট তো যেদূর লাগে তো লইব সিভিল এভিয়েশন তো যেদূর লাগে তাও লইব স্যার বাকি জায়গা কেন তারা 12,000 বোর্ডার আছি স্যার আর একটু আল্লাহর বস্তা অনে আর যে 40 বছর ধরে অস্থায়ীভাবে এটা স্যার যে সরকার এই আর ব্যবহার করে দেয় হয়তো আর বুটটা তোমার স্থায়ী দিম কিন্তু না দে স্যার স্যার দয়া করি আর সিরাঙর ফুয়া হিসেবে আর এই আকুতি গান রক্ষা করিবান আর স্যার এটা রাখি এই সম্পূর্ণ উন্নয়ন সম্ভব স্যার দয়া করে হাসা আর 6,500 মানুষের আকুতি জানায় স্যার এই সিদ্ধান্ত গান আর স্থায়ী সমাধান করে দি যারা আর আসি বিমানবন্দর হইব আর এয়ারপোর্টর বিমান বাহিনীর গাঁঠি হইব আরও তেকুম স্যার আল্লাহ দিলে সভ্যতার সহিত মিলেমিশি আর তুচ্ছাদ করে দিলে স্যার আর বাংলাদেশের বুঝ হয়ে যাইবই কারণ এটা জীবন জীবিকা একসাথে শুটকি মহল নষ্ট হয়ে যাবে স্যার ন্যাচারাল শুটকি মহল আর ডিসি স্যার অত্যন্ত ভালো অত্যন্ত জনবান্ধব একজন সেদিন আর ডিসি মহোদয় স্যার এটা গিল পুরা এলাকা পরিদর্শন করছে স্যার স্যার অনেক দৃষ্টি আকর্ষণ করি অনেক সময় স্বল্পতার কারণে বেশি সম্বোধন করি না পারি তারপরও অনেক আগামীতেও বাংলাদেশের চট্টগ্রামের ফুয়ের সারা বিশ্বত মাঝে নিজেরে আলোকিত করিবান এই প্রত্যাশা রাখি আয় আর সংক্ষিপ্ত হতা শেষ করলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এইখানে আমরা শেষ করি যেহেতু আমাকে যেতে হবে তার আগে যেটা করবো আমি ওইখানে চলে যাব সবার সঙ্গে একটা ছবি তুলে তারপরে চলে যাবো ওইখানে যাবো একটু ফাইনাল রিমার্কস একটু